শুরু হলো রেডিও অরার অনুষ্ঠান। রেডিও অরার অনুষ্ঠানে সুস্থ থাকুন বর্ষায় সাক্ষাৎকারমূলক এই অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি ডক্টর সৌরভ দে। বর্ষায় সুস্থ থাকতে গেলে কিভাবে চলা উচিত, আসুন শুনি উনি কি বলেন। আমি ডক্টর সৌরভ দে। প্রথমেই আমাদের শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে এবং রেডিও অরাকে আমার হার্দিক অভিনন্দন জানিয়ে এই প্রোগ্রাম শুরু করছি। এতদিন আমরা বিভিন্ন রোগের ব্যাপারে, কোভিড এবং অন্যান্য সুস্থ থাকার সুলুক সন্ধান আপনাদের দিয়েছি, কিন্তু বর্ষাকাল সম্বন্ধে হয়তো আমি প্রথমবার বলছি। আজ যেটা বিষয় সেটা যে বর্ষাকালে আপনারা কিভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন, বর্ষাকাল সত্যি আনন্দের, কিন্তু তার সাথে সাথে আমরা যারা বড়রা আমাদের ছোটদের একটু খেয়াল রাখতে হবে। তাদের কিভাবে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, সে ব্যাপারে আমি একটু বলবো। যেমন তারা তো বর্ষাতে খেলাধুলো করবেই, বৃষ্টির জলে ভিজবে, স্কুলে যাচ্ছে, পড়তে যাচ্ছে। তো একটা জিনিস বুঝতে হবে, যতটা পারা যায় বিশেষ করে বিকেলের দিকটায়, মানে সন্ধ্যের পর, যেন বৃষ্টিতে ভেজাটাকে এড়ানো। বৃষ্টিতে যে কোনো সময়, বিশেষ করে বিকেলের দিকটা যখন টেম্পারেচারটা অনেকটা কম, তারপর কিন্তু আমাদের কমন ফ্লু, কমন কোল্ড, জ্বর হতে পারে। কারণ কি? তার কারণ হচ্ছে অনেক সময় আমরা বৃষ্টিতে ভিজে আসার পর যা হোক করে হাত পাটা, মাথাটা মুছে ফেলি, কারণ নতুন করে ভিজে আসার পর আর চান করার ইচ্ছা অনেকেরই আমাদের হয় না। কিন্তু এটা বুঝতে হবে, আমরা গা হাত পা মাথা মুছে ফেললেও বৃষ্টির জলের সাথে যে ভাইরাসগুলো আমাদের নাক, মুখমণ্ডলীর চারিপাশে আছে, সেগুলো কিন্তু রয়েই যায়। সুতরাং এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে হালকা নাতিষ্ণ গরম জলে একটু চান করে নিতে হবে। তারপরে ভালো করে গা হাত পা মাথা মুছে এসির বাইরে নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ বসতে হবে এবং একটু উষ্ণ গরম কিছু চা, কফি খেতে হবে। এবং এই সময়টা আপনি নিজের জন্য একটু গরম স্যুপ বানিয়ে খেতে পারেন। তো মোটের উপর যেটা করতে হবে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যাতে জার্মসটা আমাদের গায়েতে না লেগে থাকে। এবং টেম্পারেচার ভ্যারিয়েশন, আমাদের গলার টেম্পারেচার ভ্যারিয়েশনটা বেশি করা যাবে না। এটা ছাড়া, এই জ্বর, সর্দি, কাশির পাট্টা ছাড়া আর একটা জিনিস সমস্যা যেটা বর্ষাকালে আমরা পাই, সেটা হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, এই জাতীয় সমস্যা খুবই বেশি থাকে। সুতরাং এটা বুঝতে হবে যে নর্মাল স্বাস্থ্যবিধি যেটা মশাবাহিত রোগগুলো ক্যারি ফরওয়ার্ড করে, সেই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে। যত্রতত্র যেখানে জল জমে থাকে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জ্বর এলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি যে জ্বরটা, ম্যালেরিয়ার জ্বর নর্মালি দিনে একবার করে আসে, খুব বেশি হয়, গা গুলোয়, বমি পায়, মাথা যন্ত্রণা হয়, এই সব সিমটম থাকলে ডাক্তারের নিকট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেতে হবে। ডেঙ্গুর জ্বরটা প্রায় সারাদিনই থাকে, তাতে মাথা যন্ত্রণার সাথে সাথে গায়ে র্যাশ থাকে। যদি যেটা ফ্যাটাল সমস্যা হয়, ডেঙ্গুতে প্লেটলেট কমে যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে রক্তপাতের আশঙ্কা থাকে। যদিও ডেঙ্গুর সময়টা পুরোপুরি ভরা বর্ষায় নয়, বর্ষাটা কমে যাওয়ার পরেই এই সমস্যাটা বেশি শুরু হয়, তবুও এটা আপনাদের অবগত হতে হবে। এছাড়াও আরও দুটো সমস্যা যেটা বর্ষাকালে আমরা পাই, যেটা হচ্ছে খাবার বাহিত এবং জলবাহিত রোগ। বর্ষার প্রথম দিকে এবং গ্রীষ্মের শেষের দিকে এই জলবাহিত রোগটা সবচেয়ে বেশি হয়। সুতরাং এই বর্ষার প্রথম দিকে যেমন আমরা আনন্দ করব, তেমনি মাথায় রাখতে হবে যে একবারে রাস্তার খাবার যেগুলো, যেরকম ফুচকা কিংবা ইডলির যে জল, সেগুলোকে যতটা পারা যায় অ্যাভয়েড করা। কাটা ফল না খাওয়া। যদি কোনো প্যাটিস কিংবা বার্গার আমরা খাই, সেটা যে টাটকা সেটা একটু চেক করে নিতে হবে, দেখে নিতে হবে। তার কারণ এখান থেকে এই টাইফয়েড এবং অন্যান্য খাওয়ার এবং পানীয় বাহিত রোগগুলো খুব বেশি হয়। এটা ছাড়া আর একটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে, বর্ষাকালেতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার সাথে সাথে খাওয়া দাওয়াটাও একটু ঠিক করতে হবে। তার কারণ বর্ষাকালে আমাদের মূল খাওয়া দাওয়ার মধ্যে আমাদের প্রোবায়োটিক, মানে ঘরে পাতা দই কিংবা দই, হালকা খাবার দুপুরের দিকে যতটা পারা যায়, ফলমূল খাওয়া,
এগুলো একটু মেনটেন করতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, জল আমাদের কিন্তু খেতে হবে, অ্যাডিকুয়েটলি জল খেতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমি আবার বললাম যে বর্ষাকালে খাওয়া দাওয়া এবং এই ছোট ছোট বিধিনিষেধের সাথে সাথে জরুরি পার্ট যেটা, সেটা হচ্ছে নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তার কারণ শেষ যে রোগটির ব্যাপারে আমরা বলবো সেটা হচ্ছে বর্ষাকালে খুব কমনলি ফাঙ্গাল ইনফেকশন হয় স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য, যেটাকে বাংলায় আপনারা দাঁত বলে থাকেন। সুতরাং এই ফাঙ্গাল ইনফেকশনগুলো থেকে দেখবেন গায়ের বিভিন্ন জায়গায় চুলকানি হয়, ডায়াবেটিক পেশেন্টরা খুব বেশি ভোগেন। সুতরাং এটা থেকে মুক্তি পাওয়ার দুটোই উপায়, একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং ঢিলেঢালা পোশাক পরা। এই ফাঙ্গাল ইনফেকশন এখনকার দিনে খুব বেশি হয় বিকজ আমাদের ড্রেসের জন্য। আমরা এখন জিন্স অনেক বেশি পরি, অনেক টাইট ফিটিং জামা কাপড় পরি। আগে এই ধরনের লোক কিন্তু ছিল না, যখন আমরা ধুতি পাঞ্জাবিতে অভ্যস্ত ছিলাম, শাড়িতে অভ্যস্ত ছিলাম। সুতরাং বর্ষাকালের সময় আমরা একটু ট্র্যাডিশনাল ওয়্যারে যেতে হবে আমাদের সবাইকেই। পারলে বাড়িতে ফিরে এসে হালকা পাজামা, পাঞ্জাবি এই জাতীয় হালকা জামা কাপড় পরতে হবে, যাতে আমাদের বিভিন্ন জায়গাতে যেগুলো আমাদের ক্লিভেজ এবং যেগুলো আমাদের হাওয়া সারাদিন বদ্ধ থাকে শরীরে, সেসব জায়গায় ইনফেকশনটা, চাপা জায়গাতে ইনফেকশনটা বেশি হয়, সেগুলো যাতে অ্যাডিকুয়েট পরিষ্কার থাকে, ভেন্টিলেটেড থাকে। এই কটা জিনিস মেনে চললেই কিন্তু আমরা বর্ষাতে অনেক সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর থাকতে পারবো এবং আমাদের এবারেও বর্ষাটিকে যথোপযুক্ত উপভোগ করতে পারবো। এই বলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ছোট্ট প্রোগ্রাম শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এবারে শুনবেন আজকের এক রোমাঞ্চকর গল্প, বাজনা বাবুর বাড়ি। রচনা অদিতি ভট্টাচার্য, পাঠ করেছেন ভক্তিপ্রসাদ অধিকারী। এত কি ছবি তুলছো বলো তো, এখানে আছেটা কি? দেবমাল্য জিজ্ঞেস করল। সে বলতে গেলে তো কোথাও কিছু নেই, আবার সব জায়গাতেই অনেক কিছু আছে। আসলে হচ্ছে তো চোখ। সবার চোখে কি আর সব কিছু ধরা পড়ে? ডিএসএলআর এর ডিসপ্লেতে চোখ রেখে আমি উত্তর দিলাম। দেবমাল্য আর কিছু বলল না। বোধহয় আমার উত্তরটা পছন্দ হয়নি। ভাবছে এই আগাছা ভর্তি মাঠের মধ্যে একখানা বহুকালের পুরনো জীর্ণ বাড়ির এত ছবি তোলার কি আছে, তাও আবার যে বাড়ির এত বদনাম। এবার চলো এখান থেকে, আর আর থাকা ঠিক হবে না। দেবমাল্য তাড়া লাগালো। এখনো বিকেলের মায়া মায়া আলো ছড়িয়ে চতুর্দিকে। আমার আরো কিছুক্ষণ এখানে ঘুরে বেড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু মনে হচ্ছে দেবমাল্য তাড়ার চোটে সে আর হবে না। বাড়ির সদর দরজার সামনের রুয়াকে বসে এক মনে আমাদের কথা শুনছিল একটা ছেলে, নাম নাড়ু। দেবমাল্যই বলেছে, ওর কান বাঁচিয়ে ফিসফিস করে, আমাদের গ্রামেরই ছেলে নাড়ু, মাথার ঠিক নেই, এখানে খুব আসে, তবে সারা গ্রামের সব খবর ওর কাছে আছে। এক এক সময় মনে হয় ভারী শিয়ানা, আবার এক এক সময় মনে হয় বদ্ধ উন্মাদ। দেবমাল্য তাড়া দেখে নাড়ু ঘড়ি দেখল, গম্ভীর মুখে বলল, না, এখনই যাওয়ার দরকার নেই, আরো কিছুক্ষণ থাকতে পারেন। কিছুক্ষণ মানে 8 মিনিট 49 সেকেন্ড। কিন্তু তারপর এই এতটুকু খানি সময়ও নয়, তখন থেকেই ডেঞ্জার টাইম শুরু। বাজনা বাবুর বাড়ি জাগবে, বুঝলেন? এই তুই চুপ কর তো, খালি উল্টো পাল্টা কথা। দেবমাল্য ধমকে উঠল। একেবারে ঘন্টা মিনিট সেকেন্ড হিসেব করে রেখে দিয়েছে। আর বাজনা বাবুর বাড়ি জাগবে সে আবার কি কথা? তুই দেখেছিস জাগতে? দিন রাত্রি তো পড়ে আছি সেখানে। বলতো কি করে বাজনা বাবুর বাড়ি জাগে আর তখন কি হয়? এই দেখো,
যে পাচ্ছে নাড়ুকে খানিক ধমকে দিচ্ছে, যেন না ধমকালে পেটের ভাত হজম হয় না। তা বাজনা বাবুর বাড়ি যদি না থাকে, না জাগে, কিছুই যদি না হয়, তাহলে তুমি বা অত চলো চলো করে তাগাদা দিচ্ছ কেন? এক লাফে রোয়াক থেকে নেমে নাড়ু বললে। দেবমাল্য কিছু বলতে যাচ্ছিল, কিন্তু নাড়ু বলতে দিলে না। নাড়ুর নামে মিছে কথা বললে ফল ভালো হবে না। দিন রাত্রির আমি মোটেই এখানে পড়ে থাকি না। যেদিন কাজকর্ম থাকে না সেই দিন এই বেলার দিকে আসি। বাজনাবাবুর বাড়ি তখন ঘুমিয়ে থাকে। তবে যেদিন জাগবে, মানে জাগার মতো জাগবে, অল্প বিস্তর জাগে তো রোজই, কিন্তু তাতে কি কিছু হয়? হয় না। যেদিন জাগার মতো জাগবে সেদিন তার যাকে মনে ধরবে তাকে নিয়েই ছাড়বে। সে তুমি যতই বাড়ির ভেতরে দরজা জানলা এঁটে থাকো না কেন, মনে না ধরলে এই সামনে দাঁড়িয়ে থাকলেও কিচ্ছু হবে না, বুঝলে? বাজনা বাবু কি যে সে লোক ছিল নাকি যাকে তাকে তার পছন্দ হবে? সরো দেখি, সরো, মুখের সামনে থেকে সরো। তোমাদের সঙ্গে বক বক করে আমার মেলা সময় নষ্ট হয়ে গেল। নাড়ু হনহন করে হেঁটে চলে গেল। বাপরে, এ তো কত কিছু বলে গেল। আমি বলে উঠলাম, এ বাড়িরই যে কোনো দোষ আছে, মানে কিছু ব্যাপার আছে, সে কথা কিন্তু শুধু নাড়ু নয়, এ গ্রামের সকলেই বিশ্বাস করে। নাড়ু শুধু বাড়িয়ে চড়িয়ে ওই জাগার কথা বলল, মাথার ঠিক নেই তো, তাই বাড়ি আবার জাগে নাই। তবে এই বেশি দিন নয়, 7-8 মাস আগে যে ঘটনাটা ঘটলো তাতে বোধহয় নাড়ুর কথাও কেউ কেউ মানছে। যাকে, এখনো সব কথা, এবার চলো সন্দীপদা, দেবমাল্য বলল। আমিও আর কথা বাড়ালাম না। পথ তো চেনাই হয়ে গেছে, 2 দিন আরও আছি এখানে, নিজেই সুযোগ সুবিধে বুঝে চলে আসতে পারবো। এই জায়গায় আমাকে আরো ঘুরতে হবে, হবেই। এতদিনে যখন সুযোগ হয়েছে, তখন আমাকে এই বাজনাবাবুর বাড়ি আর তার চারপাশ ভালো করে ঘুরে দেখতে হবে। এখনো অবধি যা শুনেছি তাতে মনে হচ্ছে আমার অনুমান নির্ভুল। বিশেষ করে গ্রামটার নাম যখন জীবনতলা, এই নামটা তো আর আমি ভুল করব না। দেবমাল্য আমার সহকর্মী, আমার থেকে বছর 3 ছোট। একসঙ্গে কাজ করতে করতে বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগেনি বেশি দিন। একদিন কথায় কথায় বলেছিল, কলেজে ভর্তি হতেই আমার বাবার কলকাতায় আসা, তারপর যা হয়, এখানেই চাকরি বাকরি, টালিগঞ্জের ফ্ল্যাটও বাবার কেনা। আমাদের আসল বাড়ি তো সেই জীবনতলায়। নামটা শুনেই আমি চমকেছিলাম। কি বললি? জীবনতলা? আমার চমকে ওঠাটা দেবমাল্য নজর এড়ায়নি। হ্যাঁ, জীবনতলা। এত চমকে উঠলে যে? নামটা অদ্ভুত লাগে আমার, তাই। একবার শুনেছিলাম কার কাছে যেন। আমি ততক্ষণ নিজেকে সামলে নিয়েছি। তাই বলো? আমি ভাবলাম আসলে একটা কারণ আছে। সেই কারণ সেদিন আর বলা হয়নি। সেদিন কেন, তারপর অনেক দিনই বলা হয়নি। খেয়াল করে দেখেছিলাম ও প্রসঙ্গ উঠলেও দেবমাল্য এড়িয়ে যায়। জীবনতলা নামটা আমি জ্ঞান হয়ে থেকে শুনে আসছি। আমার ঠাকুরদা কোনো এক জরুরি কাজে ক্যানিং গেছিলেন। কাজ সেরে তাঁর বাড়ি ফিরে আসার কথা, কিন্তু নির্ধারিত দিন পেরিয়ে গেলেও তিনি আর ফেরেন না। উপায় না দেখে আমার বাবা ছুটলেন সেখানে। যার বাড়িতে ঠাকুরদার যাওয়ার কথা ছিল, তিনি তো সব শুনে হাঁ। তিনি নিজে ঠাকুরদাকে বাসে তুলে দিয়ে এসেছেন, তাহলে তিনি গেলেন কোথায়? তবে কি কোনো দুর্ঘটনা? থানায় খবর দেওয়া হলো। 2 দিন বাদে বাবা জানতে পারলেন জীবনতলা বলে এক গ্রাম থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু মুখ দেখে মনে হয় তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন। বাবা দৌড়লেন সেখানে। হ্যাঁ,
সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমার ঠাকুরদা। বাবাই তাঁর দেহ শনাক্ত করেন। মুখ চোখ বিকৃত হয়ে গেলেও বাবা ঠিক চিনতে পেরেছিলেন। ঠাকুরদার বাঁ হাতের বড় কালো জড়ুল, হাতের সোনার আংটি, এস লেখা নকশা করা রুমাল, কাঁধের কাপড়ের ঝোলা ব্যাগ, কালো রঙের চামড়ার মানি ব্যাগ, সবকিছুই বলে দিয়েছিল যে উনি আমার ঠাকুরদা। কিন্তু তিনি কি করতে জীবনতলায় গেছিলেন সেটা জানা যায়নি। ওখানে আমাদের পরিচিত কেউ থাকা তো দূরের কথা, ও গ্রামের নামও কেউ কোনোদিন শোনেনি। ওখানকার লোকেদের কাছ থেকে বাবা একটা অদ্ভুত কথা শুনেছিলেন। ওই গ্রামে নাকি একটা বড় বাড়ি আছে, গ্রামের জমিদারের। সেই বাড়িতে কেউ থাকে না। সে বাড়ির আশেপাশে মাঝে মধ্যে নাকি এরকম কখনো কখনো কাউকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারা কি করতে রাত দুপুরে ওখানে যান সেটা কেউ জানে না। পুলিশ দিনের বেলা অনেক খোঁজাখুঁজি করে দেখেছে, কিছু বুঝতে পারেনি। শুধু পুলিশ কেন, গ্রামের লোকও দিনের বেলা ওদিকে যায়, তেমন কিছু হয়নি কখনো। কিন্তু সূর্যাস্তের পর তারা ওই দিকটা একটু এড়িয়েই চলে। বাড়িটাও গ্রামের এক টেরে। গ্রামের লোক বিশ্বাস করে ওই বাড়িতেই কিছু আছে। রাতের বেলা ওদিকে কেউ গেলে সে নাকি আর জীবিত থাকে না। বাবা ভাষায় সব শুনে ফিরে এসেছিলেন, কিন্তু ঠাকুরদার জীবনতলায় যাওয়াটা এক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। এসব আমার জন্মের আগেকার ঘটনা। তবে ও জীবনতলা নয় রে, ও তো জমের ঠাঁই। ওখানে অপদেবতাদের বাস। সুস্থ মানুষকে ভুলিয়ে ভালিয়ে টেনে নিয়ে গিয়ে খেয়ে ফেলল। এ কথা আমার ঠাকুমাকে যে কতবার বলতে শুনেছি তারই অত্যা নেই। ঠাকুরদার কথা উঠলেই আমার ঠাকুমা হাহুতাশ করতে নারেই সব কথা বলতেন। ছোটবেলা থেকেই আমি খুব ডাকাবুকো, ভয় ডরের নামগন্ধ নেই। বাবাকে অনেকবার বলেছি, তোমরা আর কেউ কখনো জীবনতলায় গেলে না কেন বলো তো বাবা? ভালো করে খোঁজ খবর নিয়ে দেখা উচিত ছিল তো। দেশে কি আইন কানুন নেই? একটা লোককে মেরে ফেলবে অথচ কিছু হবে না। বাবা উদাস গলায় উত্তর দিতেন, গিয়ে আর কি হতো? যে চলে গেছে সে তো আর ফিরে আসতো না। তাছাড়া এই যে চুরি ছিনতাইয়ের ব্যাপার নয় সে তো বোঝাই গিয়েছিল। হাতের আংটি, টাকা পয়সা সবই তো ছিল। তারপর ওখানকার লোকজনের কাছে যা শুনলাম, আমি হলে ঠিক যেতাম, কিন্তু হয়তো যাবও কোনো একদিন। যেদি একগুঁয়ে স্বরে আমি বলতাম, ঠাকুমা শিউরে উঠতেন, ও কথা বলো না দাদু ভাই, ও কি সব বেনেছে কথা বলছো? দুঃখা 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 দুঃখা, হে মা রক্ষে করো মা আমার নাতিটাকে। দুহাত জোর করে বারবার কপালে ঠেকাতেন ঠাকুমা। আমি হাসতাম আর বলতাম, আচ্ছা এত ভীতু কেন বলো তো তোমরা? আমাকে নিয়ে আমার ঠাকুমা, বাবা, মা সকলের চিন্তার অন্ত নেই। আমার নাকি বড় ফাঁড়া আছে। যেমন তেমন ফাঁড়া নয়, একেবারে মৃত্যুযোগ। মা ঠাকুমা তাই খালি খালি আমাকে নিয়ে এ মন্দির ও মন্দির, সাধু সন্ন্যাসীদের কাছে নিয়ে ছুটতেন। একটু বড় হতেই আমি অবশ্য এইসব জায়গা যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। পরিষ্কার বলে দিয়েছিলাম আমি, তোমরা যেতে চাও যাও, কিন্তু আমাকে জোর করবে না, আমি যাব না। কারণ আমার এসবে বিন্দুমাত্র বিশ্বাস নেই। না আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, না ভূতের। অলৌকিক ঘটনা টটনা আমি গল্পের বইয়ের পাতাতেই পড়তে ভালোবাসি। এসবে সে ভূতই হোক কি ভগবান, যাদের বিশ্বাস আছে তারা আমার কাছে উপহাস আর বিদ্রুপের পাত্র। আমার এই মনোভাবে ঠাকুমা, মা, বাবা দুঃখ পান, কিন্তু আমার তাতে কোনো হেলদোল নেই। সন্দীপের বাড়ি জীবনতলায় শুনে অবধি এখানে আসার সুযোগ খুঁজছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আমিও ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠছিলাম।
জীবনতলা আমাকে যেন ডাকছিল। সন্দীপদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় বহু বছর ধরে। এবার আমি আগে থেকেই বলে রেখেছিলাম, পুজোর সময় বাড়ি যাবি তো? তোর সঙ্গে কিন্তু আমিও যাব। তোর আপত্তি নেই তো? আপত্তি কি যে বলো তুমি সন্দীপদা, আপত্তি কেন থাকবে? কত লোক আসেন আমাদের পুজো দেখতে। খুব খুশি হয়েই বলেছিল সন্দীপ। সেই আমার জীবনতলায় সন্দীপদের বাড়িতে আসা। গতকাল রাতে এসে পৌঁছেছি। বাবা মাকে বলেছি এক বন্ধুর বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে যাচ্ছি, হরিপালের কাছাকাছি। জীবনতলার নামও উচ্চারণ করেনি। করলে কি আর আমার আশা হতো নাকি? এই বাড়িটার ব্যাপারটা ঠিক কি বলতো? বাজনা বাবুর বাড়ি, তাই তো বললো ওই নাড়ু। আর 7-8 মাস আগে কি এমন ঘটনা ঘটলো যে সবাই নাড়ুর মতোই বলতে শুরু করেছে? ফেরার পথে আমি দেবমাল্যকে জিজ্ঞেস করলাম। দেবমাল্য ইতস্তত করল। আমি আবার জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালে দেবমাল্য বলল, আসলে কি বলতো, বাইরের লোককে সবকিছু ভেঙে বলা এখানকার মানুষ ঠিক পছন্দ করে না। বলে তাতে নাকি আমাদের গ্রামের বদনাম হয়। অবশ্য বাইরের কেউ এলে সূর্য ডোবার পর তাকে ওদিকে যেতে বারণ করে দেওয়া হয়, তবে ওইটুকুই, তার বেশি কিছু কেউ আর বলতে চায় না। বলে সারা গ্রামে ঘোরাঘুরির তো কম জায়গা নেই, যাও না সেই যেখানে খুশি, ওদিকটায় সূর্য ডুবলে আর না যাওয়াই ভালো। আমাদের বলার কাজ আমরা বললাম, এবার যা ভালো বুঝো করো। অবশ্য তোমাকে বলে আর কি হবে, তুমি কি আর আমাদের গ্রামের বদনাম করে বেড়াবে? তাহলে এদিকটা এসো, এই ফাঁকায় ফাঁকায় বসে বলি। বাড়িতে এসব কথা বলা যাবে না। একখানা বড় ঝুপসি মতো গাছ, নাম জানি না, আমি শহুরে ছেলে, গাছ টাছ বিশেষ চিনি না, ওসব দিকে কোনো উৎসাহ নেই আমার। গাছটার তলায় কোনো এককালে একখানা বাঁধানো ধাপ ছিল, এখন তা ভেঙে চুরে দুটুকরো হয়ে গেছে। একটা অংশ তবু তার নিজের জায়গাতেই দাঁড়িয়ে আছে এখনো, আরেকটা পাশে কাত হয়ে পড়ে আছে। আমরা দুজন ওই দুটোর ওপরই জুত করে একটু বসলাম। ও বাড়ি চৌধুরীদের, এই গ্রামের জমিদার ছিল তারা। দেবমাল্য বলতে শুরু করল, তাদের আরও একটা বাড়ি এ গ্রামে আছে, ওটাই পুরনো বাড়ি। ও বাড়িটা বাজনাবাবু তৈরি করেছিলেন নিজের জন্য। এই গ্রামে তাদের জমি জিরের তো কম ছিল না, এখনো অনেক আছে। গ্রামের একপাশে ও বাড়ি তিনি তৈরি করেছিলেন নিজের সুবিধের জন্য। তিনি গান বাজনা পাগল মানুষ ছিলেন। সে তার কি শরৎ কিছু একটা বাজাতেনও নিজে, আমি ঠিক বলতে পারবো না, তবে সবটাই শোনা কথা। বাজনাবাবু কি আজকের লোক? তাঁর বাড়িতে নানান রকম বাদ্যযন্ত্র ছিল, ওই জন্যেই তো ওই রকম নাম বাজনাবাবু। তবে শুনে শুনে আমার যেটা মনে হয়েছে, শুধু সেতার বা শরৎ নয়, উনি আরও অনেক কিছুই বাজাতে পারতেন। ঘন্টার পর ঘন্টা ধরে বাজাতেন। তার নাকি দিন রাতের খেয়াল থাকতো না। নাচ গানের আসরও বসতো বাড়িতে প্রায়শই। বড় বড় ওস্তাদরা আসতেন, নামকরা নর্তকীরাও আসতেন। সেসব নাকি ইলাহি ব্যাপার হতো, বাড়ির অন্য লোকেরা বিরক্ত হতো। তাই তিনি আর তাঁর স্ত্রী উঠে এলেন ওই নতুন বাড়িতে। এবার আর কোনো অসুবিধে রইল না, যত খুশি গান বাজনা করো। বাজনাবাবুর স্ত্রী বাড়ির লাগোয়া একটি শিব মন্দির তৈরি করলেন। ওই মন্দিরটা, ওরও তো অবস্থা বিশেষ ভালো নয়, বললাম আমি। ভেতরে তো শিবলিঙ্গও নেই। আচ্ছা, সেসব গেল কোথায়? শিবলিঙ্গ ওখান থেকে পরে তুলে গ্রামের অন্য মন্দিরে আনা হয়েছিল। সেই শিবলিঙ্গ এখনো সেখানে আছে, প্রতিদিন পুজো হয়। কিন্তু সে তো অনেক পরের কথা। আগে তুমি যা শুনতে চাইছো সেটা শোনো। বাজনাবাবু গান বাজনা পাগল মানুষ হলে কি হবে, খুব মেজাজি ছিলেন। একবার রাগলে আর হিতাহিত জ্ঞান থাকতো না। তখন যে কি করবেন আর কি না করবেন তার কোনো ঠিক নেই। জমিদার বংশের ছেলে তো, ওদের ওই রকমই মেজাজ হয়। একদিন সকালে গান বাজনার বড় ঘরখানায় বসে বাজনা বাজাচ্ছিলেন।
এমন সময় বাইরে হঠাৎ কান্নার আওয়াজ। কে কাঁদছে আবার? আমি অবাক হয়ে বললাম, একটা ছোট্ট বাচ্চা ছেলে, বড় জোর বছর 4 হবে। বাজনাবাবুর স্ত্রী তার মাকে নতুন কাজে রেখেছিলেন। সে আমাদের গ্রামের লোক ছিল না। প্রথমটায় বাজনাবাবু অত গা করেননি, কাঁদছে কাঁদুক, তিনি আপন মনে বাজিয়ে যাচ্ছিলেন। কিন্তু সে ছেলের থামার আর নামই নেই, গলার আওয়াজও চড়ছে সপ্তমে। তার মা তাকে কেন যে ভোলাচ্ছিল না কি জানে, হয়তো কাজে ব্যস্ত ছিল। বাজনাবাবু রেগে মেগে ঘর থেকে বেরিয়ে এলেন। দেখলেন সদর দরজার সামনেই সাদা ধবধবে পাথরের সিঁড়ির উপর বসে একটা বাচ্চা তারস্বরে কেঁদে যাচ্ছে, চোখ দিয়ে জল গড়াচ্ছে, নাক দিয়ে সর্দি। বাজনাবাবুর আর সহ্য হলো না। চুপ কর বলছে, চুপ কর বলে গালে ঠাস করে একটা চড় কষালেন। বাচ্চাটা টাল সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল নিচের শান বাঁধানো উঠোনে। চিত হয়ে পড়ল, মাথা থেকে খানিক রক্ত বেরিয়ে এলো, বাদ দুয়ে কেঁপে উঠে নিথর হয়ে গেল। বাজনাবাবু ভ্রুক্ষেপও করলেন না। যেরকম দুমদুম করে পা ফেলে বেরিয়ে এসেছিলেন, সেই রকম দুমদুম করে আবারও চলে গেলেন। গিয়ে আবার বাজনা নিয়ে বসলেন। বাচ্চাটার মা কাছেই ছিল, ছুটে এসে বাচ্চাটাকে কোলে নিয়ে আর্তনাদ করে উঠল। শুনেছি সেইভাবেই নাকি সে দৌড়ে ওখান থেকে চলে যায়, এক মুহূর্তও দাঁড়ায়নি। বাচ্চাটাও আর বাঁচেনি। বাজনাবাবুর অবশ্য তাতে কিছু যায় আসেনি। তারপরেও ও বাড়িতে জলসা বসেছে, নাচে গানে রাত ভোর হয়েছে। বাজনাবাবুর স্ত্রী নাকি অনেক খুঁজে পেতে বাচ্চাটার মার কাছে গিয়েও ছিলেন, ক্ষমাও চেয়েছিলেন। সে নাকি একটা কথাও বলেনি, শুধু আগুন ভরা দুটো চোখ নিয়ে বাজনাবাবুর স্ত্রীর দিকে তাকিয়েছিলেন। তার এরকম প্রতিক্রিয়া খুব একটা অস্বাভাবিক কিছু নয়। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, তার বাচ্চাটাকে তো খুনই করা হয়েছিল। তখনকার দিনে এরকম কত যে ঘটনা ঘটতো। বেশিরভাগ জমিদার টমিদার তো সাধারণ মানুষকে মানুষ বলে ভাবতো না। দেবমাল্যও দীর্ঘশ্বাস ফেলল। তবে ওই থেকে নাকি বাজনাবাবুর স্ত্রী কেমন হয়ে গিয়েছিলেন, অসুখে বিসুখে ভুগতেনও খুব। ও বাড়িতে তো আর আত্মীয় স্বজন কেউ ছিল না, সব খালি চাকর বাকর। ওর দেখাশোনা করার কেউ ছিল না, ওদের কোনো সন্তানও হয়নি। 1 বছর পার হতে না হতেই তিনি মারা গেলেন। তারপর থেকেই সব কিছু পড়তির দিকে। বাজনাবাবু আর সুস্থ রইলেন না, আকণ্ঠ নেশায় ডুবে থাকতেন। তবে জলসা তখনও বসতো। একদিন কাক ভরে ও বাড়ির বুড়ো চাকর দৌড়তে দৌড়তে এসে পুরনো বাড়ির সবাইকে ডেকে তুলল। বাজনাবাবু নাকি কিরকম চুপ মেরে পড়ে আছেন, সাড়া টাড়া দিচ্ছেন না। বাজনাবাবুর ভাই দাদারা সব ছুটল। ততক্ষণে উনি মারা গেছেন। বুড়ো চাকরটা চোখ মুছে বলল, ওই জলসা জলসা করেই কাল হলো। শেষ অবধি ওই সেই একই কথা কথা জড়িয়ে যাচ্ছে। তাও বলছেন, বসবে বসবে, এ বাড়িতে জলসা আবার বসবে, বসেই যাবে। সেই থেকে ও বাড়িতে আর কেউ থাকে না। তবে বাড়িটা রক্ষণাবেক্ষণ হতো। এখনো যে একেবারেই হয় না তা নয়, হয়। না হলে এটুকুও তো থাকতো না, ইটের ঢিপি হয়ে যেত। কয়েকখানা ঘর এখনো ভালো আছে, তুমি দেখলে তো। তবে বোঝোই তো, এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ তো আর চারটিখানি কথা নয়। তার মধ্যে না এ বাড়িতে কেউ থাকতে চায়, না কেউ কিনতে চায়। তবে এখন শুনছি চৌধুরীরা নাকি উঠে পড়ে লেগেছে। দেবমাল্য থামল। সে তো বুঝলাম, কিন্তু বাজনাবাবুর বাড়ি জাগার ব্যাপারটাই তো বললি না।
ওই তারপর থেকেই নানা কানাঘুষ শোনা যেতে লাগলো। রাতের বেলায় নাকি বাজনাবাবুর বাড়িতে আলো জ্বলে ওঠে, গান বাজনার আওয়াজ শোনা যায়, ঘুঙুর পায়ে কেউ যেন নাচে। লোকে বলতো বাজনাবাবুর অতৃপ্ত আত্মা এখনো রয়ে গেছে, তারই কাজ এসব। চৌধুরীরা ও বাড়িতে পুজো আর্চাও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারাই ওখানকার মন্দিরের শিবলিঙ্গ তুলে এনে গ্রামের ভেতরের মন্দিরে আবার নতুন করে প্রতিষ্ঠা করেছে। ওখানে কে যাবে, কেই বা পুজো করবে? তারপর গ্রামের দু একজন নিখোঁজ হলো। খুঁজতে খুঁজতে তাদেরকে পাওয়া গেছিল ওই বাজনাবাবুর বাড়ির আশেপাশেই। একসঙ্গে নয়, একবারে একজন করে। তারা সবাই বেশ ডাকাবুকো ছিল। হয়তো রাতের বেলায় বাজনাবাবুর বাড়িতে সত্যি কিছু হয় কিনা দেখতে গিয়েছিল। এরপর থেকে গ্রামের কেউ আর সূর্য ডোবার পর ওখানে যায় না। তবে কি আশ্চর্য, বেশ কিছু অপরিচিত মানুষেরও প্রাণহীন দেহ ওখানে ওখানে পাওয়া গেছে। তাঁরা যে কি করতে ওখানে এসেছিলেন সে রহস্যের কোনো মীমাংসা এখনো হয়নি। পুলিশ কয়েকবার আতিপাতি করে খুঁজে দেখেছে, কিছু পায়নি। কোনো চোর ডাকাতের যে ডেরা ওটা, তেমন কোনো প্রমাণও তো নেই। মাঝে অনেক বছর কিছু হয়নি, কিন্তু এই 7-8 মাস আগে আরেকবার হলো। আজ থেকে অনেক বছর আগে এক সন্ন্যাসী এসেছিলেন এই গ্রামে দুর্গাপুজোর সময়। এখানে পুজোর সময় চণ্ডীতলায় বড় মেলা হয়, এখনও অনেক সাধু সন্ন্যাসী আসেন। তা সেই সন্ন্যাসী বলেছিলেন, কেউ সন্ধ্যের পর ওদিকে আর যেও না। ওই সময়ে ও বাড়ি আর সাধারণ বাড়ি থাকে না, ওখানে তখন নাচ গানের আসর বসে। বাজনাবাবুর নতুন নতুন লোক চাই, তাই যাকে পারেন ভুলিয়ে নিয়ে যান, নিয়ে ওখানেই রেখে দেন। দিনের বেলা আলো থাকতে থাকতে গেলে কিছু হবে না, কিন্তু তারপরে আর যেন কেউ না যায়। সবাইকে সাবধান করে দিও। গ্রামের মানুষ তাঁকেই ধরে পড়ল। কিছু একটা বিহিত করুন বাবা, খালি মনে হয় সকালে উঠে আবার কার দেহ দেখব। কত লোকের সর্বনাশ যে হচ্ছে এভাবে, গ্রামেরও বদনাম। তিনি বললেন, বিহিত কিছু করার নেই। যখন ও বাড়ি থেকে নাচ গানের আওয়াজ আসবে, তখন যদি কেউ ওখানে ঢুকেও আবার ফিরে আসতে পারে, তবেই বাজনাবাবুর এই খেলা বন্ধ হবে, না হলে নয়। তবে সে খুব শক্ত ব্যাপার। একবার বাজনাবাবুর হাতের মধ্যে গিয়ে পড়লে কি আর বেরোনো অত সহজ? সেটা যে হবার নয়, এখন গ্রামের লোকও তাই বিশ্বাস করছে, বিশেষ করে এই 7-8 মাস আগের ঘটনাটা দেখে। এ তো গল্পকেও হার মানায় রে। সত্যি এরকম হয়? আমি না বলে পারলাম না। দেবমাল্য হাসল, কিছু বলল না। আমার অবিশ্বাসী মনের কথাও যে একেবারে জানে না তা নয়। জগদ্ধাত্রী পুজো বেশ জমে উঠেছে। ঠাকুর দালান লোকজনে সবসময় ভর্তি। দেবমাল্যরা যে খুবই আন্তরিকতা আর নিষ্ঠার সঙ্গে পুজো করে তা স্বীকার করতেই হবে। আতিথেয়তারও কোনো তুলনা নেই। আজ রাতে আবার যাত্রাপালা আছে। যাত্রা দেখেছো কখনো? দেবমাল্য জিজ্ঞেস করল। আমাদের পুজোর এই এক নিয়ম, যাত্রাপালা হবেই। সেই যবে থেকে পুজো হচ্ছে তবে থেকেই হয়ে আসছে। সারা গ্রাম ভেঙে পড়ে দেখতে। এই দলটারও খুব নাম আছে, দেখবে তো? অবশ্যই দেখব, আমিও মেতে উঠেছি। যাত্রা শুরু হতে হতে অনেক রাত হয়ে গেল। দেখলাম দেবমাল্যর কথা ঠিক, সত্যিই সারা গ্রাম ভেঙে পড়েছে যাত্রা দেখতে। বিনোদনের এ সুযোগ কেউ ছাড়তে চায় না। বাড়ির পাশে ফাঁকা মাঠে শামিয়ানা টাঙিয়ে যাত্রা হচ্ছে।
দেবমাল্য আমার পাশেই বসেছিল। একজন এসে ওকে আস্তে আস্তে কি বলতে ও উঠে গেল। বুঝলাম কাজ আছে। বাড়ির পুজো কখনো তো এভাবে দেখিনি। এখানে দেখে বুঝলাম একখানা পুজো সুষ্ঠুভাবে করা কম কথা নয়। কত যে নিয়মকানুন, কত যে আচার অনুষ্ঠান, কাজের যেন আর শেষ নেই। একবার ওদিকে যাবেন নাকি? না না, একেবারে সামনে যাব না। সে কি যাওয়া যায়? তবে দূর থেকে আপনাকে দেখাতে পারি। মন দিয়ে যাত্রা দেখছিলাম, কানের কাছে কথাগুলো শুনে চমকে উঠলাম। নাড়ু নাড়ু কখন একেবারে ঘাড়ের উপরে এসে পড়েছে তা তো বুঝতেই পারিনি। কোন দিকে যাব আর কি বা দেখাবে তুমি? বিরক্ত হয়ে জিজ্ঞেস করলাম। সে যে এরকম গায়ের কাছে এসে পড়বে এ আমার একেবারেই না পছন্দ। কেন, বাজনা বাবুর বাড়ি? সেই দেখতেই তো এসেছেন আপনি। নাড়ুকে কেউ কিছু না বললেও নাড়ু অনেক কিছুই বুঝতে পারে। যাবেন তো চলুন। এই বেলা দূর থেকে টুক করে দেখিয়ে আনি। আজ মনে হচ্ছে বাজনা বাবুর বাড়ি জাগছে। এখানে এইসব যাত্রাপালা হচ্ছে, আর বাজনা বাবুর বাড়িতে কিছু হবে না। তাই কি কখনো হয়? সে কি যে সে লোক ছিল বাজনা বাবু? গভীর সম্ভ্রমের সঙ্গে বললেন আরো। বাজনা বাবুর বাড়ি জাগছে কথাটা শোনা মাত্র আমার শরীরের প্রতিটা কোষে কোষে উত্তেজনা ছড়িয়ে পড়ল। রক্তে লাগলো দোলা। ঠাকুমার ঘরের দেওয়ালে টাঙানো ঠাকুরদার বড় ফটোটা চোখের সামনে ভেসে উঠল। আমার ভেতরে জেদি ডাকাবুকো আর একঘুঁয়ে আমিটা আবার মাথা তুলল। আশেপাশে চোখ বুলিয়ে দেখলাম দেবমাল্য এখনো ফেরেনি। এইটাই সুযোগ। ও এসে পড়লে আর যাওয়া হবে না। চলো। তড়াক করে উঠে পড়লাম আমি। নাড়ু মানুষ চিনতে ভুল করে না। আপনি যে যাবেন এ কথা আমি জানতুম। সামিয়ানার বাইরে এসে নাড়ু এইসব কথাগুলো বলল। আত্মপ্রত্যয়ের হাসিও হাসল মনে মনে। সামনে সামনে নাড়ু যাচ্ছে, পেছনে আমি। গ্রামের পথঘাট শুনশান। এত রাতে রাস্তায় আর কে বেরোবে? আশেপাশের কোনো বাড়িতেও আলো জ্বলছে না। বেশিরভাগ মানুষই তো যাত্রা দেখতে গেছে। যারা আছে তারা এখন গভীর ঘুমে মগ্ন। কতক্ষণ ওভাবে আমি নাড়ুকে অনুসরণ করলাম খেয়াল নেই। হঠাৎ দেখি আমি বাজনাবাবুর বাড়ির একেবারে সামনে দাঁড়িয়ে আছি। এই যে গতকাল বিকেলে দেখা সেই জীর্ণ প্রাসাদ, তাকে বলবে। বাড়ির নিচের তলাটা একেবারে আলো ঝলমল করছে। বেহালার ছড়ের আওয়াজ, লোকজনের হাসি সবই তো শোনা যাচ্ছে। আমার গলা শুকিয়ে কাঠ। শিরদাঁড়ায় একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ডাকার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ও তো বলেছিল দূর থেকে দেখাবে, কিন্তু এ তো দেখছি আমি একেবারে সামনে চলে এসেছি। 1.5 মানুষ সমান সিংহ দরজাখানা হাট করে খোলা। বলতে গেলে আমার নাকের ডগায়। সিঁড়ির সবচেয়ে নিচের ধাপটায় আমি দাঁড়িয়ে। আর 3টে ধাপ উঠলেই আমি বাজনাবাবুর বাড়িতে ঢুকতে পারবো। এই সিঁড়িতে বসেই কি বাচ্চাটা কেঁদেছিল। আমার গা শিরশির করে উঠতে লাগলো, হাত পা কাঁপতে লাগলো আমার। আমি আবার ডাকার চেষ্টা করলাম, আবার কোনো আওয়াজ বেরোলো না গলা দিয়ে। নাড়ু ধারে কাছে আছে বলেও তো মনে হলো না।
আমাকে এখানে নিয়ে এসে নিজে পালিয়ে গেল। কি এক অমোঘ আকর্ষণে আমি সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম। আমি বুঝতে পারছি এক ভয়ঙ্কর বিপদের দিকে আমি এগিয়ে যাচ্ছি, সাক্ষাৎ মৃত্যুর দিকে। কিন্তু আমি আমার আর বসে নেই। 1, 2, 3 তিনটে ধাপ উঠে এলাম। কি একজন জোরে হেসে উঠল। হাসি তো নয়, অট্ট হাসি। বাড়ির চারিদিকে সে হাসির আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল। আকাশ বাতাস কাঁপানো সে হাসি। ওটাই কি বাজনাবাবু নাকি? উনি কি এরম করে হাসতেন? আমি যন্ত্রচালিত পুতুলের মতো এগিয়ে যাচ্ছি। ওই তো ওই ঘর থেকেই আওয়াজ আসছে। বড় একটা হল ঘর মনে হচ্ছে, বাজনাবাবুর জলসা ঘর। পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম জলসা ঘরের দরজায়। ঘরের 3 দিকের দেওয়াল ঘেঁষে মোটা গদি পাতা, তার উপর বাহারি চাদর। সেই গদির উপর সারিবদ্ধভাবে কত মানুষ যে বসে আছেন, কত কত। আর তাদের মধ্যমণি হয়ে দুপাশে দুখানা তাকিয়া নিয়ে বাজনাবাবু। বাজনাবাবুকে কখনো দেখা তো দূরের কথা, আমি তার কোনো ছবিও দেখিনি। কিন্তু কি আশ্চর্য, এখন একবার দেখি বুঝতে পারলাম যে উনি বাজনাবাবু। তার সাজ পোশাক দেখেই কি জানে, মুখে তার অমায়িক হাসি, সে হাসিতে অভ্যর্থনার ইঙ্গিত। চোখ দুটো চকচক করে উঠছে, যেন বলতে চাইছে, দেখো কিরকম নিয়ে এলাম তোমাকে, এসো হে এসো। হঠাৎ হঠাৎ তবলা বেজে উঠল, ঘুঙুরের আওয়াজ পেলাম। বাজনদাররা তাদের বাদ্যযন্ত্র নিয়ে নড়ে চড়ে বসেছেন। মাঝখানের ফাঁকা জায়গায় এক নর্তকী এসে দাঁড়িয়েছেন। আমি তখনও সন্মোহিতের মতো বাজনাবাবুকে দেখে যাচ্ছি। বাজনাবাবু আমার দিকে সেই রকমই সহস্র মুখে তাকিয়ে ডান হাতখানা সামনে প্রসারিত করলেন, যেন আসন গ্রহণ করতে বললেন। সঙ্গে সঙ্গে সারা ঘর জুড়ে সরু মোটা নানান স্বরে আওয়াজ উঠল, আসুন আসুন, এসো এসো, বসো, ওখানে দাঁড়িয়ে কেন, এসো এসো। ঘরের সব মানুষ যেন একযোগে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমার সারা মস্তিষ্ক জুড়ে ধ্বনিত হতে লাগলো ওই একই কথা, এসো এসো, বসো। সেটাকে সাড়া না দেওয়া মোটেই সম্ভব নয়। ডাকছেন, বাজনাবাবু আমাকে ডাকছেন। তাঁর বাড়িতে জলসা দেখতে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন। তাকে উপেক্ষা করা যায়? কখনোই নয়। ওই তো বাজনাবাবুর বাঁদিকে গদিতে খানিকটা ফাঁকা জায়গা, একজন তো বসতেই পারে। বাজনাবাবু আমাকে ওখানেই বসতে বলছেন, তার পাশে। আমি যাব না? একবার যেন কানের কাছে কে বলে উঠল, যেও না, যেও না, গেলে কিন্তু আর ফিরতে পারবে না। কিন্তু সেই স্বর ওই প্রবল আহ্বানের কাছে মিলিয়ে গেল। 1 পা 2 পা করে আমি এগোচ্ছি, 1-8বার এদিকে ওদিকে তাকাচ্ছি। ডাকছে, সবাই আমাকে ডাকছে। তাদের একজন হয়ে এই আসর উপভোগ করতে বলছে আমায়। হ্যাঁ, আমি আবার দেখলাম সত্যি সবাই আমাকে ডাকছে। ওই দিকে বসা মানুষটি একা বসে আছে, কই উনি তো আমাকে ডাকছেন না, বরং দুটো চোখে কি আকুল মিনতি। কি বলতে চাইছেন উনি? কিরকম যেন চেনা চেনা
চেনা চেনা লাগছে মুখটা, কোথাও কি দেখেছি? হাতে কালো মতো, হ্যাঁ, ওটা কি জরুল? ওরকম ওরকম জরুল কি কারো ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি আমি আবার বাজনাবাবুর দিকে ফিরলাম। উনি সেই রকমই হাসি মুখে আমার দিকে তাকিয়ে, না, হঠাৎ সামনে কে এসে গেল। আমি কিছু বোঝার আগেই এক মোক্ষম ঠেলা। চোখ মেলে তাকিয়ে দেখলাম আমার চারপাশে অনেকগুলো মুখ, উৎকণ্ঠায় ভরা। তাকিয়ে বুঝলাম আমি একটা ঘরে রয়েছি। বাজনাবাবুর না, বাজনাবাবুর ঝাঁ চকমকে ওই জলসা ঘরে নয়, নেহাতি একটা সাধারণ ঘরে। সন্দীপদা, ও সন্দীপদা! দেবমাল্যর গলা পেলাম। কি বিপদ ডেকে আনছিলে বলো তো তুমি? আমি একটু উঠেছি আর তুমি একেবারে বাইরে বেরিয়ে চলে গেলে। ওদিকে কোথায় যাচ্ছিলে? আর একটু গেলেই তো বাজনাবাবুর বাড়ি। দেবমাল্য বলল। আমি দেখলাম তুমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলে। আমি ভাবলাম আর যাত্রা দেখতে ভালো লাগছে না, তাই হয়তো ঘুম পেয়েছে, তাই শুতে গেলে। আমি আর বিরক্ত করিনি। তখন কি আর জানতুম যে তুমি ক্যামেরা নিতে ঘরে ঢুকেছ? কিছুক্ষণ পরে কেমন যেন সন্দেহ হলো। ডাকতে গিয়ে দেখি দরজা ভেজানো, ঘরে তুমি নেই। তারপরে লোকজন নিয়ে বেরিয়ে খুঁজতে খুঁজতে তোমাকে পেলুম। বাজনাবাবুর বাড়ির সামনে নয় এই যা রক্ষে, অনেকটাই দূরে রাস্তার ওপর পড়েছিলে তুমি। পাশে তোমার ক্যামেরা। কেউ করে এরকম বলো তো? কিছু হলে কি হতো? ক্যামেরা নিতে? আমি ক্যামেরা নিয়ে বেরিয়েছিলাম? কই, আমার তো মনে পড়ছে না। আমাকে তো নাড়ু ডাকলো, বলল দেখবে না শুন বাজনাবাবুর বাড়ি জাগছে। আমি সেই শুনে তার সঙ্গে গেলাম। তারপরের কথা মনে পড়া মাত্রই সেই কনকনানিটা আবার আমার শির দাঁড়ায় বয়ে গেল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। কি বলছো সন্দীপদা? নাড়ুকে কোথায় পেলে তুমি? নাড়ু তো নেই। সে তো চন্দননগরে তার কোনো পিসির বাড়িতে গেছে জগদ্ধাত্রী পুজো দেখবে বলে। যাওয়ার আগে সারা গ্রামে সে কথা রাষ্ট্র করে গেছে। না হলে যাত্রাপালা শুরু হওয়ার 1 ঘন্টা আগে থেকে এসে বসে থাকে। তুমি আবার নাড়ু নাড়ু কি বলছো? বলল দেবমাল্য। নাড়ু চন্দননগরে গেছে? আমি স্খলিত স্বরে বললাম। পরশু বিকেলে নাড়ু অত বকবক করলো না? বাজনাবাবুর বাড়ি জাগে টাগে কত কি বলল। তোমার মাথায় ওইসব ঘুরছিল। তারপর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছ। তুমি যে কিছুতে বিশ্বাস করো না সে তো আমি জানি। তবে এ কিন্তু খুব হঠকারী কাজ করেছ। দেখলে তো কি হলো? বাজনাবাবুর বাড়ির কাছাকাছি যে চলে যাওনি, এইটাই আমাদের অনেক ভাগ্য। দেবমাল্য আবার বলল, যাই হোক, এখন আর ওসব কিছু ভেবো না। যা হয়ে গেছে হয়ে গেছে। এবার কি উঠে বাড়িতে যেতে পারবে? এটা তো বরুণা পিসিদের বাড়ি। তোমাকে রাস্তা থেকে তুলে এখানেই নিয়ে এসেছি, কাছে বলে। পারবো। আমি আস্তে আস্তে উঠলাম। দেবমাল্য আমাকে একেবারে ঘরে শুইয়ে দিয়ে গেল। বলল, কিচ্ছু ভাবনা চিন্তা করবে না, এখন বিশ্রাম করো তো। আবার ঘোরাঘুরি করো না জানো। আমি একটু পরেই আসছি আবার। আমি কোনো উত্তর দিলাম না। ক্লান্ত একটা হাসি হাসলাম। মনে একটাই প্রশ্ন ঘুরছে আমার, আমাকে ডেকে নিয়ে গেল কে? নাড়ু তো নেই এখানে। তাহলে তবে কি নাড়ু যা বলেছিল সেটাই ঠিক? যেদিন বাজনাবাবুর বাড়ি জাগার মতো জাগবে
সেদিন বাজনাবাবুর যাকে মনে ধরবে তাকে নিয়েই ছাড়বে। সে তুমি যতই বাড়ির ভেতরে দরজা জানালা এঁটে থাকো না কেন, বাজনাবাবুর ছল বল কৌশলের অভাব হয় না। তাই তো আমার ঠাকুরদা ক্যানিং থেকে বাড়ি না ফিরে কি করে যেন জীবন তলায় চলে আসেন। নাড়ুর মতো দেখতে কেউ আমাকে এসে ডেকে নিয়ে যায়। ঘরে কেউ নেই, আমি নিজের মনেই বললাম, দেবমাল্য, আসলে কি হয়েছিল তা আমি জানি, এখনো মনে আছে কিছু কিছু। তবে যাই হোক, বাজনাবাবুর এ ভয়ঙ্কর খেলা এবার বন্ধ হলো, আর কারুর সর্বনাশ হবে না। আমি যে ফিরে এসেছি ওখান থেকে, আর কে আমাকে ফিরিয়ে দিলেন তাও আমি জানি। জল গড়িয়ে পড়লো আমার চোখ দিয়ে। ডালিতে সাজানো নানান অনুষ্ঠান, রেডিও ওরাকে ভোলা যাবে না। মনের কথা বলে রেডিও অরা। শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক 5টায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে।